আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তার জন্য খুদের ভাত রান্না করব আর সাথে একটু ভর্তা করব, তারই আয়োজন চলছে। খুদের এই চাউলের ভিতরে আমি কয়েক টুকরা তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে রেখেছিলাম। তো চালটা যখন মেপে নিয়েছিলাম তখন এর ভিতরেই পড়েছে। তো সেখান থেকে উঠিয়ে বাকি যে চালটুকু আছে তারই ভিতরে আবারও সেই জিনিসগুলো উঠিয়ে রেখে দিলাম। যখন এই জিনিসগুলো একটু বেশি করে কেনা হয়, বিশেষ করে পোলাওর চাল, খুদের চাল, তারপরে ডাল, তো এগুলো যখন রান্নার কাজে ব্যবহার করি, যতটুকু এক্সট্রা থাকে ততটুকুর ভিতরে এভাবে তেজপাতার টুকরা, তারপরে দারচিনি, লবঙ্গ দিয়ে রাখি। এটা দিলে হয় কি, দেখা যায় জিনিসগুলোর ভিতরে সুন্দর একটা ঘ্রাণ থাকে আর পোকা ধরারও ভয় থাকে না। আমি প্রায় সবাইকে দেখি খুদ দিয়ে ভাতটা রান্না করে থাকে, তবে আমাদের দেশে খুদ দিয়ে কখনো ভাত রান্না করে না, এভাবেই রান্না করে খায়। তো যেভাবে আমাদের দেশে রান্না করে আমি সেভাবেই রান্নাটা করছি, আর এভাবেই রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। খুদটাকে ফোটানোর জন্য আমি চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদমই ঝরঝরা করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরে কয়েক টুকরা তেজপাতা, দারচিনি দিয়েছি। এর ভিতরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করেছি। তারপরে খুদের চালগুলো দিয়ে দিয়েছি। সাথে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে কিছু সময় আমি খুদের চালটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ফোটানো গরম পানি দিয়ে খুদটাকে আমি এভাবে রান্নাটা করে নিয়েছি। এখন খুদটাকে কিছু সময় একটু দমে রেখে দিব। আর অন্য চুলাতে আমি পেঁয়াজ আর রসুন এবং শুকনা মরিচ কুচি দিয়ে তেলে ভেজে এটাকে আবার খুদের ভিতর দিয়ে দিব। এটাকে বাগার দেওয়া বলে। আমি খুদটা রান্না করার আগেও কিন্তু কিছু পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে খুদটাকে রান্না করেছি। এরপরে আবারও কিন্তু এই জিনিসটা দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে আর খেতেও অসাধারণ হয়। তবে এই খুদের ভাতের সঙ্গে এক্সট্রা কিছু জিনিসও দিয়ে থাকে, যেমন খোটা যে শাকগুলো আছে সেই শাকগুলো দিয়েই খুদটা রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আমার কাছে যেহেতু শাকটা ছিল না, এ কারণে আমি শুধু এমনিভাবেই রান্নাটা করে নিয়েছি। তো যারা আমাদের দেশের ওদিকে আছেন তারা নিশ্চয়ই খুদের ভাতটা এভাবেই রান্না করে খান, আর যারা খাননি তাদের বলবো চেষ্টা করে দেখতে পারেন, এভাবে খেতে বেশ ভালোই লাগবে। খুদটাকে ফোটানোর পাশাপাশি আমি কিছু ভর্তা করেছি, যেমন কালো জিরা ভর্তা করেছি আর চিংড়ি মাছের যে বালাচাও আছে সেটাকে ভর্তা করেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটির কোথাও কোনো জিনিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, কন্টিনিউ করতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা যখন ইচ্ছা তখন সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। সকালে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে শুধু মশারিটা খুলে রেখে দিয়েছিলাম, বিছনাটাকে পুরোপুরিভাবে উঠাইনি। এরপরে কিচেনে চলে গিয়েছিলাম, সেখান থেকে রান্না শেষ করে তারপরে নাস্তা করে এবং বাকি কাজটুকু করে নিচ্ছি। বসন্ত চলে এসেছে, তবে বসন্ত মনে করে আমি বেডশিটটাকে বিছাইনি। যখন বেডশিটটাকে গোছাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে বসন্তের একটু ছোঁয়া পড়েছে, যেমন লাল হলুদ একটু রঙের কন্টেস্ট রয়েছে। তো যাই হোক, বিছনার চাদরটা যদিও পুরানো, নতুন না, নতুন হলে হয়তো পুরোপুরিটাই বসন্তের একটা ভাব চলে আসতো। যাই হোক, কথায় আছে না, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। তেমনি আমার চাদরটি পুরান হোক বা নতুন হোক, বসন্তের ছোঁয়া তো পড়েছে। বেডশিটের সাথে যে জিনিসগুলোই রেখেছি প্রতিটা জিনিসই খুব সুন্দর কন্টেস্ট করেই রেখেছি আমি। পিলো কাভার তো আছেই, সেই সাথে আপনার এই যে ছোট যে পিলোটা দিয়েছি সেটা ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারের ভিতরে, আর সাথে যে ছোট্ট কুশনের মতো দেখতে পাচ্ছেন সেটা মশারির কভার। তো সেটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়ে আছে, ইয়েলো কালার, রেড কালার এবং ব্ল্যাক কালারের ভিতরেই আছে। সবকিছু যখন গুছিয়ে রেখেছিলাম তো সিম্পলের ভিতরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর বেডের পাশে যে গাছটা রাখি সেই গাছটাকে আমি একটু পানি স্প্রে করে দিয়েছি। এখন একটু নেট নিয়েছি, নেটটা দিয়ে হালকা আলতোভাবেই গাছগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। তবে এর গাছগুলোর পাতাটা একদমই নরম, এটাকে জোরে করে কখনোই পরিষ্কার করা যায় না। একদমই হালকাভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি এক একটা পাতা।
বেডের সাইডে যে গাছটা দেখতে পাচ্ছেন, সেটা যে শুধু এখানে রাখি তা কিন্তু না, মাঝে মধ্যে মানি প্লান্টের গাছও রাখি। তো দেখার সৌন্দর্যের জন্য দেখা যায় জিনিসগুলো একটু এলোমেলো করে রাখতে পছন্দ করি আর কি। এলোমেলো মানে একটা জায়গার জিনিস দেখা যায় অন্য জায়গায়, আজ এখানে কাল ওখানে এরকম করে রাখি। যদিও সাজিয়ে গুছিয়ে রাখি, তবে এখানে ওখানে একটু সরিয়ে নাড়িয়ে রাখি আর কি। তবে এই জিনিসগুলো যখন করি তখন আমার ছেলে মেয়ে বলে যে আম্মু তুমি কি এক্সপেরিমেন্ট করো নাকি, কোন জিনিসটা কোথায় রাখলে বেশি ভালো লাগবে। তো আমি বলি যে দেখতে ভালো লাগে, তো দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে এই কাজগুলো করে থাকি। এরপরে আবারও কিচেনে চলে আসলাম। কিচেন শেলফে যে জারগুলো থাকে, এই জারগুলো একটু হালকা করে ময়লা হয়েছে, সেটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কিছুদিন আগেই হচ্ছে কিচেন কর্নার সাজানোর একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই সময় হচ্ছে সমস্ত জারগুলো পরিষ্কার করেই হচ্ছে রিফিল করেছিলাম। তো এখন আবারও মনে হচ্ছে হালকা ময়লা আর কি, সে কারণে আর পুরো জারটাই ওইভাবে পরিষ্কার করিনি। যদিও এইভাবে পরিষ্কার করে নেওয়াতেও কিন্তু বেশ সুন্দরই পরিষ্কার হয়েছে। আমি এখানে হালকা একটু গরম পানি নিয়ে সাথে হচ্ছে ডিটারজেন্ট, হোয়াইট ভিনেগার এবং একটু লেবুর রস দিয়েছিলাম। জিনিসগুলো সব একসঙ্গে দিয়ে তারপরে হচ্ছে আমি চামিচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটা নেট নিয়েছি, এরই ভিতরে নেটটাকে ভিজিয়ে প্রতিটা জার আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে হচ্ছে একটু রোদ্রে রেখে দিয়েছিলাম। আমি যখন কাজ করতেছিলাম তখন পাশে রোদ এসেছিল, সেই রোদ্রে রেখে কিছু সময় জারগুলো শুকিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কিচেন শেলফটাকে আবারও গুছিয়ে নিয়েছি। সব জারগুলো নামানোর পরে যখন গুছিয়ে রাখবো তখন আমি তো সেলফটাকেও একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো ওইটুকু আর আপনাদের মাঝে শেয়ার করিনি। এখন হচ্ছে আমি জারগুলো গুছিয়ে রাখছি। আর তেলের যে জার দুটো আছে, জার দুটাকেও আমি একইভাবে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো তেলের জার দুটাও ওই সময়তেই পরিষ্কার করেছিলাম, তবে যেহেতু তেল জাতীয় জিনিসটা একটু বেশি ময়লা হয়ে থাকে, অন্যান্য জারগুলোর থেকে মনে হচ্ছে তেলের জারগুলোই বেশি ময়লা হয়েছে। তারপরেও যেহেতু এখানে গরম পানি নিয়েছি, ওইভাবে পরিষ্কার করাতেও ভালো সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আর পুরোপুরিভাবে আমি ধুয়ে পরিষ্কার করিনি, অন্য একটা সময় আবারও একটু পরিষ্কার করে নিব। আর এখানে এই যে আমার যে কাঠের পটটা দেখতে পাচ্ছেন, আমার প্রিভিয়াস ব্লগে কিছু আপু, তারা হচ্ছে সাধারণ দর্শক আর কি, আপুরা জিজ্ঞেস করেছিলেন, কিছু প্রশ্ন ছিল আর কি, যে আমি এই পটটা কোথা থেকে নিয়েছি। আর সেই সময়টাতে হচ্ছে কাঠের পটটাতে আমি কিছু ডিম রেখেছিলাম। যেহেতু ডিম আমি সব সময়ের জন্যই ফ্রিজে রেখে থাকি, তবে অল্প কিছু ডিম এনেছিল, ভাবছিলাম যে 2-1 দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে, এটা চিন্তা করেই হচ্ছে ওই পটটাতে রেখেছিলাম। তবে ডিমগুলো খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে পটটা খালি ছিল, দেখতে ভালো লাগছিল না, তাই ভাবলাম এখন আবার ফ্লাওয়ার ভাস বানিয়ে নিই। ওই তো বলেছিলাম যে আমি একটু এক্সপেরিমেন্ট বেশি করি, কোন জিনিসটা কোনভাবে রাখলে ভালো লাগবে এটা একটু ট্রাই করে দেখি আর কি। যাই হোক, দেখার সৌন্দর্যের জন্য আবারও এই ফ্লাওয়ার ভাস বানিয়ে নিয়েছি। এরপরে দেখা যাচ্ছে আবার অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারি। তবে শুধু আমি না, আপনিও যে কোনো জিনিস যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। দেখবেন যখন যে কাজে ব্যবহার করবেন তখন কিন্তু অন্যরকম একটা লুক চলে এসেছে, একটা ভিন্নতা চলে এসেছে। যদিও উত্তরটা আমি কমেন্টে জানিয়েছি, তারপরও কমেন্টে তো আর অত বড় করে ডিটেলস ওইভাবে বলা যায় না। আমাদের হচ্ছে খুলনা বিভাগ এবং বাগেরহাট জেলা। তো বাগেরহাট জেলায় একটা দর্শন স্থান আছে, সেটা হচ্ছে একদমই নামকরা, হয়তো অনেকে শুনেছেনও, বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। তো সেখানে হচ্ছে বড় দিঘি আছে, সেই দিঘির পাশেই হচ্ছে কয়েকটা দোকান থাকে, সেই দোকান থেকেই হচ্ছে কিনেছিলাম। তবে শুধু যে সেই দিঘির পাশে যে দোকানগুলো থাকে সেখান থেকে যে কিনা যাবে সেটা না, ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলী মাজারে যাওয়ার মাঝামাঝি যে জায়গাগুলো, রোড সাইডের পাশে যে দোকানগুলো থাকে, সেই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস থাকে, তার ভিতরে কাঠেরও কিছু জিনিস আছে, সেখান থেকেও কেনা যায়। যে আপুরা আমাকে প্রশ্নটি করেছিলেন এবং আজ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপুদের উত্তরটি পেয়ে গেছেন আশা করি। এখানে আরও একটা যে জার আছে, জারটাকেও আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে জারের যে জিনিসগুলো শেষ হয়েছে, যেমন এখানে শুকনা মরিচ, লবণ এবং হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আমি একটু রিফিল করে নিচ্ছি।
এই স্পাইসি জারটা যখন কিনেছিলাম তখন বলেছিলাম যে কতটা ভালো হবে বলতে পারছি না, তবে ইউজ করে তারপরে বলতে পারবো। তো এখন বেশ ভালোই লাগছে এটা ব্যবহার করে। যদিও জিনিসটা ছোট, তারপরেও প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আর রান্নার সময় দেখা যায় খুব সহজেই কাছে নেওয়া যায়, আবার সরিয়ে রাখা যায়, জায়গাটাও খুব কম লাগে। কিচেনের প্রতিটা জিনিস যদি এভাবে গুছানো থাকে তাহলে দেখা যায় কাজ করা খুব সহজ হয়ে যায় এবং খুব দ্রুতই কাজগুলো শেষ করে নেওয়া যায়। আমাদের প্রতিটি মেয়েদের যেহেতু রান্নাঘরেই বেশি সময় কাটানো হয়, তো রান্নাঘরের প্রতিটা জিনিস যদি এরকম সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তাহলে কাজ করতে ভালো লাগে, সেই সাথে মনটাও অনেক শান্তি লাগে। কিচেনের কাজ শেষ করে এরপরে আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম। এর মাঝে যে সময়টা, ওই সময়টাতে দেখা যায় দুপুরের গোসল দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, নামাজ কালাম শেষ করেছি, হালকা একটু রেস্ট করেছি। এরপরে হচ্ছে এটা সন্ধ্যার সময়ের একটু ফুটেজ। আমি এখানে মিনি একটা গ্রিন্ডার নিয়েছি, যে গ্রিন্ডারের কথা আমি প্রিভিয়াস ব্লগে বলেছিলাম যে মিনি গ্রিন্ডার আছে, গ্রিন্ডারটা খুবই সুন্দর। তো ওই গ্রিন্ডারটা নিয়েছি, কিছু গোলমরিচ গুঁড়া করব, এ কারণে গোলমরিচটাকে আমি গুঁড়া করার জন্য শুধু একটু পরিষ্কার করে নিয়েছি। এছাড়া চুলায় গরম করে নিলে দেখা যায় গুঁড়াটা করা খুব সহজ হয়ে যায়, কিন্তু এর কালারটা এবং ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যায়। এ কারণে আমি চুলাতে আর গরম করে নিইনি, কাঁচা যে গোলমরিচটা আছে সেটাই দিয়েছি, আর সেভাবেই হচ্ছে গুঁড়াটা করে নিয়েছি। তো গ্রিন্ডারটা কিন্তু খুবই সুন্দর গুঁড়া হয়, দেখেন কত সুন্দর হয়েছে গুঁড়া করা। আর গোলমরিচ গুঁড়াটা আমার একটু বেশিই লাগে, এ কারণে গোলমরিচের গুঁড়াটা করেই দেখিয়ে দিলাম। আমার যেহেতু গোলমরিচটা শেষ হয়ে গিয়েছে, গুঁড়াটা করতে হবে। এই গুঁড়াটা আমি মাংস রান্না, পাস্তা এবং নুডলস রান্নাতেই দিয়ে থাকি, যে কারণে গোলমরিচের গুঁড়াটা আমার একটু বেশিই লাগে। আর এখানে হচ্ছে তো মিনি সেই রাইস কুকার। তো রাইস কুকারের 4টা কালার আছে, কেউ নিতে চাইলে নিতে পারেন, রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু এসব রাইস কুকারের দাম অনেক, আপনারা যাচাই বাছাই করে তারপরে দেখে নেবেন। এখানে যে 4টা কালার আছে তারই ভিতরে হচ্ছে গ্রিন কালার, ইয়েলো কালার, স্কাই কালার এবং পিঙ্ক কালারের ভিতরে আছে। জিনিসটা যদিও ছোট কিন্তু খুবই কাজের। বড় রাইস কুকারে যেসব কাজ করা যায় ছোট রাইস কুকারটাও তো সেম কাজই করা যায়। আমি এখানে কিছুটা চিকেন আর সবজি নিয়েছি, সবজি খিচুড়ি রান্না করছি। যারা মিনি গ্রিন্ডার এবং এই রাইস কুকারটি নিতে চান তারা কমেন্টের মাধ্যমেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটা খুব সহজেই ক্যারি করা যায়, যে কোনো জায়গায় যে কোনোভাবেই নেওয়া যাবে। আজ এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।